টি-20 বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, অন্যথায় খোয়াতে হবে পয়েন্ট। আইসিসির বরাতে দাবি ক্রিকইনফোর। জকসুতে ভোট গ্রহণের প্রায় 15 ঘন্টা পরও ফলাফল দিতে পারেনি কর্তৃপক্ষ। ওএমআর টেবিলে চলছে গণনা, অপেক্ষায় প্রার্থী শিক্ষার্থী। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। চুয়াডাঙ্গা, মেহেরপুর, গোপালগঞ্জে তাপমাত্রা নামল 7-এ। তীব্র শীতে 2 মাসে হাসপাতালে লক্ষাধিক রোগী, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। এবং দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও যাতায়াতে নতুন দিগন্তের আশা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট খোয়াতে হবে লিটন দাসদের, এমনই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। এর আগে শনিবার মুস্তাফিজকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। এরপর রোববার নিরাপত্তার শঙ্কায় আইসিসির কাছে টি-20 বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর আবেদন করে বিসিবি। আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর সূত্র বলছে, ভেন্যু সরিয়ে নেওয়ার জন্য বিসিবির সেই আবেদন প্রত্যাখ্যান করা বার্তা দিয়েছে আইসিসি। উল্লেখ্য, বর্তমানে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। বিশ্বকাপ ইস্যুতে শক্ত অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি ভারত থেকে ভেন্যু পরিবর্তনে রাজি না হলে ওয়াক ওভারের পথেই হাঁটবে বিসিবি। মঙ্গলবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। জুবায়ের আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপের মাত্র 1 মাস আগে শুরু হয়েছে ভূরাজনৈতিক এবং ক্রিকেট মাঠের বাইরের নানা জটিলতা। ভারতে নির্ধারিত সূচি থাকলেও নিরাপত্তা ইস্যুর কারণে সেখানে যেতে রাজি না বাংলাদেশ। এই নিয়ে মেইল গিয়েছে আইসিসি পর্যন্ত, যদিও এখনও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে কোনো বার্তা আসেনি। তবে বিশ্বকাপের ইস্যুতে বাংলাদেশ এখন পর্যন্ত হার্ডলাইনেই থাকছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানালেন, ভেন্যু পরিবর্তন না হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না, আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই। কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি। ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। যদিও এত কিছুর মাঝে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আইসিসি থেকে পায়নি বিসিবি। আইসিসি এটা আমাদের ক্রিকেট অভিভাবক, যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কি নিচ্ছি। বাংলাদেশ খেলতে না গেলে সৃষ্টি হবে জটিলতা, সেটা নষ্ট করতে পারে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। বিসিবি পরিচালক আসিফ অবশ্য চলমান সংকটের জন্য দায় দিচ্ছেন ভারতকেই। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। ভোট গ্রহণের প্রায় 15 ঘন্টা পরও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল মেলেনি। ওএমআর মেশিনে ত্রুটি আর ম্যানুয়ালি গণনায় হেরফেরে বন্ধ থাকে মধ্যরাত পর্যন্ত। এরপর প্রার্থীদের সাথে বৈঠক করে রাত 1:45টায় শুরু হয় গণনা। এই অবস্থায় ক্লান্ত উদ্বিগ্ন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আতিক মেজবালগ্ন। জকসু বছরের অপেক্ষার অবসান, নানা নাটকীয়তা পেরিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে অধিকার আদায়ের ভোটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিনভর ভোট উৎসবে অংশ নেন মোট 11,833 জন শিক্ষার্থী, যা মোট ভোটারের প্রায় 2/3। তাই দিন শেষে ছিল ফল ঘোষণার প্রতীক্ষা।
সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 6টি ওএমআর মেশিনে শুরু হয় ভোট গণনা। একই ব্যালটে 3টি পাতা দিয়ে আরও 3টি মেশিনে যাচাই করা হয় ফল। তবে যাচাইয়ে একটি ভোটের পার্থক্য ধরা পড়ায় জটিলতায় পড়ে নির্বাচন কমিশন। কারণ বুঝতে না পারায় সাময়িকভাবে স্থগিত করা হয় গণনা। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভিপি এবং জিএস ক্যান্ডিডেটরা একটু ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে যাবেন, আর সবাই আমরা এখানে থাকবো। গলদ খুঁজতে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 10টার দিকে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। দীর্ঘ বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানান প্রার্থীরাই। একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে একমত হই যে এখন যে ভোট গ্রহণটা হবে সেটা শুরু হবে হচ্ছে একটা মেশিন ধরে আমরা ম্যানুয়ালি এবং মেশিনে দুইভাবেই ভোট গণনার মধ্য দিয়ে অ্যাকিউরেসিটা যাচাই করব এবং যাচাই করার মধ্য দিয়ে যদি আমরা একমত হতে পারি এবং যদি একটা সঠিক ফলাফল আসে তাহলে সেই মেশিন ধরেই পরবর্তীতে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল গণনা করা হবে। মঙ্গলবার রাত পেরিয়ে সকাল হলেও শেষ হয়নি ওএমআর মেশিনের পরীক্ষা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। সকাল পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রের গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদ বিন্নুর। ফরহাদ, এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং কে বা কোন কোন প্রার্থী এগিয়ে আছেন, বিস্তারিত জানাবেন। শাহাব, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে এখন পর্যন্ত 4টি কেন্দ্রের অর্থাৎ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন 5ম নম্বর একটি কেন্দ্রের ভোট এই মুহূর্তে গণনা চলতেছে। তবে আপনি যেটি জিজ্ঞেস করেছিলেন যে এখন পর্যন্ত এগিয়ে কারা রয়েছে, আমি যদি বলি এগিয়ে আমরা দেখেছি যে 3টিতে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি এগিয়ে রয়েছেন, আর একটিতে ছাত্র দলের সমর্থিত যিনি ভিপি প্রার্থী রয়েছেন একেএম রাকিব তিনি এগিয়ে রয়েছেন। এছাড়া 4টি কেন্দ্র যদি আমরা যোগ করে সেখানে আমরা দেখব যে সব মিলিয়ে ছাত্র শিবিরের সমর্থিত যিনি ভিপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হচ্ছে ভিপি পদটিতে। এছাড়া অন্যান্য পদগুলোতে আমরা দেখছি বেশিরভাগ পদেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা এগিয়ে রয়েছেন, বেশি ভোটের ব্যবধানেই তারা এগিয়ে রয়েছেন। শুধু ভিপি পদে একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, আমরা সেটি কিন্তু দেখছি এখানে। আরেকটি বিষয় একটু বলে রাখতে চাই যে আমরা গতকাল যখন দেখেছি যে ভোট গ্রহণ সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত হয়েছে, এরপর কিন্তু আমরা দেখেছি সব কেন্দ্রের ব্যালট বাক্স যখন এই নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসা হয়, নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসার পর আমরা দেখেছি গণনা যখন শুরু হয়, একটি কেন্দ্রের গণনা শুরু হয়েছিল, শুরুর পরই তারা সেটি স্থগিত করে। স্থগিতের পর নানা নাটকীয়তা চলে। এরপর নানা নাটকীয়তার পর আমরা দেখেছি যে যারা ভিপি জিএস প্রার্থী তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনের তাদের জরুরি বৈঠক হয়। কারণ আমরা দেখেছিলাম যে এর আগে যেটি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ এখানে যে ওএমআর মেশিনগুলো রয়েছে সেগুলোতে ম্যাচ করার একটি বিষয় ছিল, একটিতে একরকম ফলাফল আরেকটিতে একরকম ফলাফল, এরকম আসলে পরে সেগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কিভাবে আসলে গণনা করা হবে সেটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি জরুরি বৈঠক ডাকা হয় ভিপি প্রার্থী জিএস প্রার্থীদেরকে নিয়ে। এরপর আমরা দেখেছি মাঝরাতে সিদ্ধান্ত আসে যে প্রথমে একটি কেন্দ্রের ভোট হাতে গণনা করা হবে, এরপর সেই হাতের গণনা করা ফল মেশিনে দেওয়া হবে। মেশিনেও যদি একই ফলাফল আসে তাহলে ধরে নেওয়া হবে যে সবকিছু ঠিকঠাক আছে। আমরা তাই দেখেছি যে রাত 1টার দিকে যখন ভোট গণনা শুরু হয়, রাত 1টার দিকে ভোট গণনা শুরুর পরে আমরা দেখেছি যে প্রথমে একটি কেন্দ্রের ভোট গণনা শুরু করা হয়েছিল ম্যানুয়ালি, এরপরে সেটি মেশিনে দেওয়া হয়, একই ফলাফল আসে। এরপর বাকিগুলো একেবারে সরাসরি মেশিনে এবার মেশিনে গণনা শুরু করেছে। এখন 5ম নম্বর একটি কেন্দ্রের ভোট গণনার কাজ চলছে। আমরা আবারও আপনার সঙ্গে নিশ্চয়ই যুক্ত হয়ে জানাবো যে বাকি কেন্দ্রগুলোতে কারা এগিয়ে রয়েছে, কারা পিছিয়ে রয়েছে, কার কি অবস্থান। শাহাব। যশোর নির্বাচনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ বিন্নুর।
সরকার প্রস্তাবিত হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। তবে এ বিষয়ে বিএনপি স্পষ্ট করে কিছু না বললেও ঐকমত্য কমিশনের যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছে দলটি। তবে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সানি মৃধার প্রতিবেদনে বিস্তারিত। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। রক্তেরাঙা পলাশের মতো লাল হয়েছিল যার রক্তে রাজপথ, কি চেয়েছিল সেই আনাস। 24-এর একজন অকুতোভয় যোদ্ধা, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে, রাজনীতিতে বিদ্যমান সব পক্ষ মিলে তার রূপরেখা আঁকতে এই ফরেন সার্ভিস একাডেমির আলোচনা পর্ব ছিল দীর্ঘ। কিছু দ্বিমত তো ছিলই, কিন্তু জরাগ্রস্ত এই রাষ্ট্রকে নতুনদের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে এখানেই ঐক্যমত্যে আসে মৌলিক 48টি বিষয়। এর জন্য তৈরি দলিল জুলাই সনদে লিপিবদ্ধ হয় আগামীর বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না। এই সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষে থাকবে প্রাপ্ত ভোটের অনুপাতের সকল দল পক্ষের অংশগ্রহণ। ইচ্ছে মতো করা যাবে না সংবিধানে কাটাছেঁড়া। দুর্নীতি উপড়ে ফেলার জন্য প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন কাজ করবে সত্যি স্বাধীনভাবে, কারণ এই কমিশন নিয়োগে থাকবে সংসদের সকল দলের অংশগ্রহণ। দলীয় বিবেচনা নয়, মেধার ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে প্রশাসন পরিচালনাকারী কর্মকর্তাদের, কারণ সরকারি কর্ম কমিশনও হবে নির্দলীয়। একইভাবে নির্বাচন কমিশনের নিয়োগও হবে সকল দলের ঐক্যমত্যে। কিন্তু হাজারো ছাত্র জনতার লাশ, 20,000-এর বেশি আহতের রক্তে মাড়িয়ে আসা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে যে গণভোট, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? শুরুতে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়ার ব্যাপারে জামায়াত সহ 8 দল আন্দোলন করলেও পরবর্তীতে একই দিনে জাতীয় গণভোট মেনে নেয় তারা। তবে অভিযোগ আপত্তি থাকলেও হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। আমরা হ্যাঁ ভোটের পক্ষে তো অবশ্যই, যেহেতু আমরা সংস্কারের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এটা জনগণের আকাঙ্ক্ষা বলেই আমরা হ্যাঁ ভোটের পক্ষে, জনগণ এটা চাই বলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে তো হবে না। এখন যদি কিন্তু বিএনপির অবস্থান কি? তারা কি গণভোটের পক্ষে প্রচারণা চালাবে? গণভোটের ব্যাপারে সচেতনতা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না, সরকারের দায়িত্ব সেটা। জুলাই সনদের মধ্যে অনেক কিছুতে আমাদের অবজেকশন আছে, আবার অনেক কিছু আমরা অ্যাগ্রি করেছি। যেগুলো অ্যাগ্রি করেছি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবো আমরা। দলের নির্বাচনী যে ইশতেহার আছে, আমরা নির্বাচনী দলের যে প্রোগ্রাম আছে, এগুলো জনগণকে যাচ্ছে এবং সেটা প্রচার করছি আমরা। এই বিশেষজ্ঞকে প্রশ্ন করেছিলাম, রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে কি গণভোটের কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব? সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, সেটা কতটা ঝুঁকিতে? হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়াটা একটা অপরচুনিটি তৈরি করবে, কিন্তু হ্যাঁ ভোটে জয়যুক্ত হলেই যে সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে তা না। তার পরবর্তীতে এটার বাস্তবায়ন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আশা করছি তাদের আচার ব্যবহার, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, সেইটাতে একটা পরিবর্তন হবে। যদিও সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে গান, তথ্যচিত্র ও ভ্রাম্যমাণ বিশেষ গাড়ির মাধ্যমে, কিন্তু এর মাধ্যমে গণভোটের গুরুত্ব কতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে তা সময় বলে দিবে। সানি মৃধা, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ, পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন, সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। এমন নেতৃত্ব চান ভোটাররা। মাজিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মোট 30 লাখ ভোটারের বেশিরভাগই নারী। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা কম থাকায় ভোট প্রদান করেন পরিবারের পুরুষ সদস্যের পরামর্শে। নারীর অগ্রযাত্রায় বাড়াতে হবে তাদের রাজনৈতিক সচেতনতা। ভোট প্রদান করতে হবে নিজ মতামতের ভিত্তিতেই, তবেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান সচেতন নারী ভোটাররা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনৈতিক যে সচেতনতা তৈরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই আসলে কখনো তৈরি হয়নি। বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো কি কি, সংবিধানে আমাদের আইন কানুন কি কি, এইগুলো যদি আমরা জানতে পারি
প্রথমে, তাহলে এটা হচ্ছে শিক্ষার একটা আলো আসবে। নির্বাচনে নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণে, তবে ভোট কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণ অনাগ্রহের কারণ বলছেন ভোটাররা। বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি হয়, যার কারণে মূলত হচ্ছে নারীরা একটু বাইরে যেতে ভয় পায়। যারা হচ্ছে ভোটে নির্বাচিত হয় তারা ভোট শেষ হবার পরে তারা নারীদের কথা চিন্তা করে না, নারীদের কথা তারা আর ভাবে না। এই জন্যই নারীদের নিজেদের রাজনৈতিক চর্চা করা দরকার। নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষার উন্নয়নে, এমন প্রার্থী চান ভোটাররা। এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে মানুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তাদের। যেই হোক না কে, আমি বলি যাতে হচ্ছে অন্তত আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমাদেরকে নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করে। ভালো নেতৃত্ব একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দেয়, এবং আমরা আশা করি এমন একজন নেতৃত্বকে আমরা পাবো, নেতাকে পাবো, যে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া নারী ভোটার রয়েছে 15 লাখের বেশি। মাজিদুর রহমান, এখন বগুড়া। কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহল দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়েছে। রাতে বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউরা গ্রামে বিল মাকসা জলমহল নিয়ে এই সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, জলমহল থেকে মাছ লুট করে নেওয়ার সময় একটি ট্রলার জব্দকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালানো হলে গুরুতর আহত হন 4 জন। আহতদের প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। পুলিশ বলছে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অষ্টগ্রাম সদর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নওগাঁয় এখনও পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর ও গোপালগঞ্জে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে। সেই সাথে রাজশাহীতে সকাল থেকেই ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। তবুও জীবিকার তাগিদে সাত সকালেই কাজে বের হচ্ছেন শ্রমজীবীরা। মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জে টানা শীতের দাপটে খেটে খাওয়া দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে মারুফ হাসান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদ আর মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না। প্রথমে চলে যাই রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, জানাবেন তাপমাত্রা এখন রাজশাহীতে কত আর জনজীবনে তার প্রভাব কেমন? শাহাব, সকাল থেকে আমরা রাজশাহীর যে শীতের খবর সেটি কিন্তু জানাচ্ছিলাম। রাজশাহীতে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। এখন যত সময় গড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটছে। হয়তো সকাল 9টায় আমরা পরবর্তী যে রাজশাহী অফিসের তাপমাত্রা রেকর্ড সেটি কিন্তু পেয়ে যাব। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকেই রাজশাহী নগরী জুড়ে শীতের যে প্রবাহ সেটি খানিকটা কমতে শুরু করেছে, কারণ সকাল থেকে এখানে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং সূর্যের যে উষ্ণতা সেটি কিন্তু নগরী জুড়ে ছড়িয়ে পড়ছে, যার ফলে নগরীর যে স্বাভাবিক জীবনযাত্রা মানুষের মাঝে কিন্তু গতি ফিরে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন যে নগরীর কোর্টবাজার স্টেশন, কোর্টবাজার যে জায়গাটি, সেখানে কিন্তু মানুষ তার দৈনন্দিন যে কেনাকাটা সেটি কিন্তু করার জন্য ছুটে এসেছেন। এবং পাশাপাশি এর আগে আমরা যখন সকালে দেখেছি সেখানে কিন্তু মানুষের এত আনাগোনা ছিল না। বিশেষ করে এই শীতের উপরেই মানুষের জীবনযাত্রা, গতিশীলতা, স্থবিরতা এটা কিন্তু বিরাজ করে। তারই কি ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি সূর্য ওঠার পরপরই এখানে যে বাজারটি সেটি কিন্তু জমে উঠেছে এবং যারা শ্রমজীবী মানুষ আছে তারাও কিন্তু তাদের কাজের সন্ধানে এখান থেকে ছুটে যাচ্ছে তাদের কর্মস্থলে। পাশাপাশি এখানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছেন এবং সরকারি যেসব অফিস আছে সেখানে কিন্তু কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরাও তাদের যে দৈনিক যে রুটিন সেটি কিন্তু স্বাভাবিকভাবে পালন করছে। তবে গতকাল যে তাপমাত্রা এখানে ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল। শীতের যে দাপট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার পৌষের প্রথম থেকেই কিন্তু নগর জুড়ে সেটি কিন্তু বিরাজ করছে। তার প্রভাব আরও কয়েকদিন থাকতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস কিন্তু আমাদের জানিয়েছে। তবে
আজকের যে তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়েছে, আজকে সময় যত বাড়বে দুপুর পর্যন্ত এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে মূলত সন্ধ্যার পর থেকেই সকাল এবং ভোর পর্যন্ত এই তাপমাত্রাটা খানিকটা কিন্তু কম থাকে, যার জন্যই মানুষের যে স্থবিরতা এবং তাদের যে কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে সেটি কিন্তু ঘটে থাকে, যার জন্য মূলত নগরবাসীদের উষ্ণতা বাড়ানোর জন্যই সূর্যের যে দেখা মিলেছে, হয়তো স্বাভাবিকভাবেই তারা আবারও জীবনযাত্রায় ফিরে আসতে পারবে, এমনটাই কিন্তু এখানে নগরবাসী যারা তারা প্রত্যাশা করছে। সাহাব, রাজশাহী থেকে শীতের এই ছিল সবশেষ আমার কাছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোহান। আপনার কাছে জানতে চাই, শীতের তীব্রতা তো বেড়েছে, সে অবস্থায় চরাঞ্চলের মানুষের জীবনযাপন কেমন চলছে সেটা জানাবেন। সাহেব, গত 10 দিনের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে সূর্যের দেখা মিলছে না। এতে কিন্তু চরাঞ্চলের যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। এখানকার মানুষরা আসলে অনেকটাই কৃষি নির্ভর, সেক্ষেত্রে তাদেরকে কৃষি জমিতে কাজ করতে হয়, গরু ছাগল পালন করেন, সেক্ষেত্রে তারা একটি ঘরে গরু ছাগল নিয়ে বসবাস করছেন, এতে তারা ভোগান্তিতে দিন পার করছেন। সেভাবে তাদের কাছে শীত বস্ত্র পৌঁছাচ্ছে না, সেক্ষেত্রে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। তারা মাঠে কাজে যেতে পারছেন না। তারা বলছিলেন যে মাঠের কাজে না যাওয়ার কারণে আসলে তাদের ফসল নষ্ট হচ্ছে। এছাড়াও তাদের যে জীবনযাত্রা, চিকিৎসার মান, এটি আসলে অত্যন্ত খারাপ। চরাঞ্চল থেকে শহরে আসতে প্রায় 4 ঘন্টার বেশি সময় আসলে নদী পার হয়ে আসতে হয় নৌকায় করে, সেক্ষেত্রে তারা অসুস্থ হলেও শহরে আসতে পারছেন না, এক কথায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আসতে পারছেন না, এতে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জে যেহেতু গত 10 দিনের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলেনি, সকালের দিকে 9.5 ডিগ্রি সেলসিয়াস আসলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসলে আবহাওয়া কেন্দ্র না থাকার কারণে আমাদেরকে রাজশাহী থেকে তথ্য সংগ্রহ করতে হয়, এতে কিন্তু গণমাধ্যম কর্মীরাও ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন, সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে, তবে এই চরাঞ্চলের বাসিন্দারা প্রত্যাশা করছেন যেহেতু সূর্যের দেখা মিলেছে, দ্রুতই তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সাহাব, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল থেকে সবশেষ। মেহেরপুরে আছেন সহকর্মী মুন্না। মুন্না, আপনি জানাবেন যে শীতের তীব্রতা গতকালের চেয়ে আজকে কমেছে না বেড়েছে মেহেরপুরে, এবং একই সঙ্গে এই তীব্রতায় সার্বিক পরিস্থিতি জানাবেন। সাহাব, গতকালকের চাইতে কিন্তু শীত পরিস্থিতি আজকে আরো মানে করুণ। আমি যদি বলি আপনাকে, গতকালকে মেহেরপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি আজ কিন্তু 7 ডিগ্রিতে ঠেকেছে, অর্থাৎ আরো 0.5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমেছে মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে, যার ফলে মানুষ কিন্তু নানান ধরনের ভোগান্তির মধ্যে পড়ছে। যদিও আজকে 7:40-এর পরপরই মেহেরপুরের আকাশে সূর্যের দেখা মিলেছে, তবে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কিন্তু সকালের মতোই একেবারেই কম। আমি মেহেরপুর শহরটা পুরোপুরি ঘুরেছি, তো কোথাও কিন্তু আমি বাড়তি কোনো লোকজনের চাপ আমি দেখিনি। স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল লোকজনের উপস্থিতি। বিশেষ করে মেহেরপুর হোটেল বাজার মোড়ে কিন্তু সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে যারা শ্রমজীবী মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা কিন্তু জড়ো হয় এবং এখান থেকে তারা সারাদিনের যে রোজগারের জন্য কাজ কিন্তু এখান থেকে মেলে। আমি আজকে লক্ষ্য করেছি প্রতিদিন কিন্তু এখানে 300 থেকে 350 শ্রমিক থাকলেও আজকে কিন্তু সর্বোচ্চ 30-40 জন শ্রমিকের উপস্থিতি আমি দেখতে পেয়েছি, অর্থাৎ মানুষজন কিন্তু বের হতে পারছে না অতিরিক্ত শীতের কারণে। আবার অন্যদিকে আর কয়দিন পরেই কিন্তু বোরো মৌসুম শুরু হবে, বোরো ধান লাগাতে ব্যস্ত হয়ে পড়বে চাষিরা। আমাদের এখানকার কিন্তু প্রধান আয়ের উৎস কিন্তু কৃষি, কিন্তু এই অতিরিক্ত শীতে তাদের বীজতলা নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে, চিন্তিত রয়েছে। এর পাশাপাশি বীজতলা তৈরি বা ধান লাগানোর যে শ্রমিক, সেটারও কিন্তু এক ধরনের সংকটে মধ্যে পড়ে যেতে হবে কৃষকদের। তার কারণ হচ্ছে কাদা পানিতে নেমে কিন্তু ধান লাগাতে হয়, আর অতিরিক্ত শীতে এই কাজ কিন্তু অনেকেই করতে চায় না, যার ফলে কৃষকরাও কিন্তু এক ধরনের চিন্তার মধ্যে পড়ে গেছে। আবার আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত শীতের কারণে
শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া, কাশি এর উপদ্রব কিন্তু বেড়েছে, যার ফলে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু রোগীর চাপ বেড়েছে। তাই চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে। সাহাব, এই ছিল মেহেরপুর থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সাহাব। শীতের তীব্রতায় জনজীবনের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজশাহী, মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মীরা। তীব্র শৈত্যপ্রবাহে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডায়রিয়া, ফুসফুস ও শ্বাসতন্ত্রের সংক্রমণে গেল 2 মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1 লাখের বেশি। মৃত্যু হয়েছে 48 জনের। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বয়স্ক ও শিশুরা। এ অবস্থায় যে কোনো উপসর্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের প্রতিবেদন। 9 মাস বয়সের মাহাদি রাজধানীর শিশু হাসপাতালের বেডে অক্সিজেনের নেজাল আর ক্যানুলায় বাঁধা সমস্ত চঞ্চলতা। 1 সপ্তাহ আগে জ্বরের সঙ্গে শ্বাসকষ্টে ভর্তি হয় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় শিশু হাসপাতালে। আমরা শেরেবাংলায় ভর্তি ছিলাম, তোর জ্বর কমতে ছিল না দেখে এখানে আমাদেরকে রেফার করছিল। আর এখন জ্বর কমার পরে হঠাৎ করে আবারও জ্বর আসছে, আবার শ্বাসকষ্ট হয়েছে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন আয়মান জিসানো। হাসপাতালের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। এর মধ্যে ভর্তি হয়েছে প্রায় 150। তীব্র ঠান্ডায় বাড়তি সতর্কতায়ও শিশুরা আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। প্রায় 1 মাস ধরে অসুস্থ, তারপর শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এখন আবার রক্তে ইনফেকশনও ধরা পড়ছে। প্রচণ্ড ঠান্ডা, 5 দিন ভর্তি ছিল শরীয়তপুরে। তারপরে তারা বলছে কি শিশু হাসপাতালে ভর্তি করতে বলছে। এখন নিউমোনিয়া ধরা গেছে, ফুসফুসে মানে এক্সপোর্ট পড়ে গেছিল, রক্ত ইনফেকশন ছিল, এইসব নিয়ে বরিশাল থেকে এই জায়গায় আসছি। শিশুদের মধ্যে ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন এসব রোগে রক্ত ও হার্টে সংক্রমণে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী জটিলতা। এই নিউমোনিয়া থেকে কিন্তু হার্ট ফেল হয়। এই নিউমোনিয়া থেকে কিন্তু যেই রোগ জীবাণুটা নিউমোনিয়া করছে সেটা কিন্তু রক্তে মিশে যেতে পারে। সেই রক্তে মিশে সমস্ত শরীরে যেতে পারে, যেটাকে বলে আমরা সেপ্টিসেমিয়া। আবার এই রোগ জীবাণুগুলি হার্টের মধ্যে গিয়েও এন্ডোকার্ডাইটিস বা হার্টের অন্যান্য রোগজনিত অবস্থার সৃষ্টি করতে পারে। কেবল রাজধানী নয়, সারা দেশের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 3 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত 3000-এর বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। নভেম্বর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 1,01,000। এ সময় মৃত্যু হয়েছে 48 জনের। এ অবস্থায় বাড়তি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। যেগুলো ভাঙা দরজা আছে, দরজা জানলা, সেগুলো মেরামত করার জন্য এবং শীতের জন্য যে ওষুধগুলো বেশি লাগে, নেবুলাইজার সলিউশন, স্যালাইন, অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা বলেছি যে পর্যাপ্ত মজুদ রাখার জন্য। যে কটা বেড আছে তার অতিরিক্ত যদি বেড লাগে তাহলে রোগীদের বলেছি তার জন্য তারা এক্সট্রা বেড অ্যালোকেট করবে আর কি, এই শীতকালীন রোগের জন্য প্রত্যেক হাসপাতালে বলা আছে। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। রাজধানীতে সকাল থেকে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। আবহাওয়ার সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, আজকে ঢাকার এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি ও জনজীবনের সার্বিক বিষয়ে জানাবেন। শাহাব, আপনি যেমনটি বলছিলেন যে সূর্যের দেখা মিলেছে কুয়াশার চাদর ভেদ করে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু কুয়াশা এবং যে হচ্ছে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু চলমান ছিল। ঠিক সকাল 7টার দিকেই কিন্তু হচ্ছে একটু করে সূর্য কিরণ দিতে শুরু করে এবং কুয়াশার যে চাদর সেটি কিন্তু সরে যেতে শুরু করে। তারপরেই এখন আপনি পুরোদমে দেখতে পাচ্ছেন যে সূর্য বেশ ভালোভাবে উঠেছে, রোদের কিরণটাও আসলে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে কুয়াশাটা সরে গেছে এবং সকাল 6টার দিকে যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাতে কিছুটা পরিবর্তন এসেছে, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল 8টার দিকে আবহাওয়া
অধিদপ্তরের যে বুলেটিন, সেই বুলেটিন থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টা কিন্তু মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে, তারা এই কথাটি বলছেন। এবং পাশাপাশি তারা এটিও বলার চেষ্টা করছেন যে সেটি হচ্ছে যে আবহাওয়া শুষ্ক থাকবে এবং এর ফলে যেটি হবে সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরে আবহাওয়ার যে ওঠানামা ছিল সেই ওঠানামাটা কিন্তু এখনও চলমান থাকবে এবং কোনো এলাকায়, ঢাকার অভ্যন্তরীণ হয়তো নয় কিন্তু ঢাকার আশেপাশের কোনো এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। জনজীবনে কথা বলছিলেন, সকাল থেকে আমরা যেটি দেখেছি যে সকালে যখন কুয়াশা ছিল এবং শৈত্যপ্রবাহ যখন 5 থেকে 12 কিলোমিটার বেগে যখন হচ্ছিল তখন কিন্তু মানুষ জুবুথুবু হয়ে কাজের সন্ধানে মানুষ বের হয়েছে এবং বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য সেই সময়টা আসলে অনেক বেশি কষ্টের ছিল। কিন্তু তারা বলছেন যে ঢাকার আবহাওয়ার সকালের এই যে ক্রমাগতভাবে কয়েকদিন ধরে এই পরিস্থিতি বিরাজ থাকার কারণে তারা বাধ্য হয়ে কাজে নামছেন এবং পরবর্তীতে রোদ ওঠার পরে কিন্তু মানুষ কিছুটা স্বস্তি বোধ করছে যে তারা কাজে যেতে এবং বিভিন্ন স্কুল কলেজে বাচ্চারা কিছুটা স্বস্তি বোধ করছে আবহাওয়ার পরিবর্তন হওয়ার জন্য, তাপমাত্রা কিছুটা বাড়ার জন্য। এই ছিল আমার কাছে সবশেষ। সাহেব, শীতে ঢাকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাহবুব হাসান রিপন। দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি ফের খুলতে যাচ্ছে ঢাকা করাচি আকাশপথ। যদি টেকসইভাবে এই রুট পরিচালনা করা যায় তবে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা ও যাতায়াতে এই ফ্লাইট নতুন দিগন্ত তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে সেক্ষেত্রে আসন্ন নির্বাচনের ওপর এই রুটের নির্বিঘ্ন চলাচলও অনেকাংশে নির্ভর করছে। বিস্তারিত জানাবেন তানজিলা খান মিম। দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক, কম যাত্রী চাপ এবং নিরাপত্তাজনিত কারণে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে আকাশপথের অন্যতম ব্যস্ত ঢাকা করাচি রুট ফ্লাইট। সম্প্রতি দুই দেশের বাণিজ্যিক ও কনস্যুলার আলোচনায় নতুন করে বিমান যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাওয়ায় নতুন ভাবনার দুয়ার উন্মুক্ত হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে 22 জানুয়ারি ফিরছে এই রুটটি। সপ্তাহে অন্তত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলবে 2টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে দীর্ঘ 13 বছর পর এই রুটটি চালু হলে দুই দেশের যাত্রীরাই লাভবান হবে, বাড়বে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের পরিধিও। একটা রুট চালু করতে গেলে অনেক কাজ থাকে, সেই কাজগুলো চলমান আসছে এখন পর্যন্ত। এতদিন কোনো ফ্লাইটই ছিল না ঢাকা করাচির মধ্যে, ওই দিক থেকেও ছিল না, আমাদের এই দিক থেকেও ছিল না। তো অবশ্যই তো যদি হয় উভয় দেশই উপকৃত হবে। তবে সেক্ষেত্রে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন এই রুট সচল রাখতে স্থায়ী চাহিদা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে। প্রাথমিক আগ্রহ থাকলেও নিয়মিত যাত্রী প্রবাহ ধরে রাখতে এয়ারলাইন্সগুলোকে রুট ম্যাপ, মার্কেটিং ও ট্রানজিট কানেকশন শক্তিশালী করতে হবে। তাদের ফ্লাইট পরিচালনার জন্য কি ধরনের এয়ারক্রাফট তারা ইউজ করবে, কত প্যাসেঞ্জার হবে বা কি ধরনের প্যাসেঞ্জার হবে, সেগুলো একটু মূল্যায়ন করা, সেগুলো ভিজিট করা দরকার। এগুলো যদি মূল্যায়ন না করে যদি করা হয় তাহলে আমরা অতীতে দেখেছি অনেক রুট শুরু করে আবার বন্ধ করে দিতে হতো। সেই রকম পরিস্থিতি কিন্তু একটা এয়ারলাইনের জন্য একটা ভালো বার্তা দেয় না। এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে কূটনীতিক সম্পর্কের উপর নির্ভর করছে নিরবচ্ছিন্ন ঢাকা করাচি বিমান চলাচল। বিমানই ভালো বলতে পারবে তারা কেন এই সময়টাকে বেছে নিল, এই সময়টা বেছে নেওয়ার কারণ কি। তো কাজে এইটা কিন্তু যদি কমার্শিয়াল কারণকে যদি না করা হয়, জাস্টিফাই না করা হয়ে থাকে, তাহলে এটা আমার মনে হয় না খুব একটা ভালো ডিসিশন। এর আগে বছরের প্রথম দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি CAA। তানজিলা খান মিম, এখন। চাঁদপুরে জৈব বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। রাসায়নিক সার ব্যবহার কমায় কৃষকদের উৎপাদন ব্যয় সাশ্রয় হচ্ছে, আর উৎপাদন হচ্ছে স্বাস্থ্যকর সবজি। কৃষি বিভাগ বলছে এই উদ্যোগে প্রণোদনার পাশাপাশি উদ্বুদ্ধ করা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার রোধে। তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত।
চাঁদপুরে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। হাজীগঞ্জ উপজেলার উত্তর বলাখাল গ্রামের কৃষক দম্পতি মোহাম্মদ হাবিব ও রিমি বেগম 33% জমিতে আবাদ করেছেন শসা। বালাইনাশক হিসেবে জৈব সার ব্যবহার করে দ্বিগুণ লাভের আশা করছেন তারা। সরকারিভাবে কৃষি অফিসাররা কিছু বরাদ্দ দিছে, বীজ দিছে, আবার ফেরামন পাত দিছে যেন পোকামাকড় কম হয়, যেন আমরা ওষুধ কম লাগে আর কি। আমাদের খরচ হয়েছে 30-35 হাজার টাকা। আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করতে পারবো 70-80 হাজার টাকা। হাবিব রিমি দম্পতির মতো জেলার হাজারো কৃষক আগ্রহী হয়ে উঠছে রাসায়নিক সারমুক্ত সবজি চাষাবাদে। আবাদ করছে মিষ্টি কুমড়া, লাউ, শসা, ফুলকপি, বাঁধাকপি, ধনিয়া, লাল শাক, পালং শাক সহ নানা ধরনের শাকসবজি। এসব সবজি চাষে প্যারামন টেপ, হলুদ টেপের পাশাপাশি বালাইনাশক হিসেবে ব্যবহার করছেন জৈব সার। রাসায়নিক সার ব্যবহারে উৎপাদন খরচ বেশি, তাই জৈব সার ব্যবহার বৃদ্ধিতে প্রশিক্ষণের পাশাপাশি প্রণোদনা দেওয়ার দাবি কৃষকদের। কীটনাশক ব্যবহার কম করার কারণে আমরা এখন লাভবান হচ্ছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব আমরা এই কীটনাশক থেকে বেরিয়ে এসে আমাদের ফসল শাকসবজি তৈরি করব। সরকারিভাবে যদি আমরা কোনো নিযুক্ত অনুষ্ঠান বা কিছু পাইতাম আমরা, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারতাম। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 6,000 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে শীতকালীন শাকসবজি। এর মধ্যে প্রায় 25,000 কৃষক জৈব পদ্ধতিতে চাষাবাদ করেছে প্রায় 750 হেক্টর জমিতে। প্রায় 15,000 টন সবজি উৎপাদনের আশা কৃষি বিভাগের। লাউ, মিষ্টি কুমড়া, শসা মাঠে সুন্দর করে আছে বিরাজমান। আমরা এখানে ফেরোমন ট্র্যাপ, সেক্স ফেরোমন দিয়ে দিছি, আর কিছু জৈব সার ব্যবহার করতে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে। ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বিনিময়ে তারা এই জৈবিক পদ্ধতিতে এখানে শাকসবজি উৎপাদন করে তারা নিজেরা লাভবান হচ্ছে, ফলনও ভালো হচ্ছে। আশা করি আমাদের দেশের জন্য, দেশের জন্য এটা লাভবান। নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধিতে জৈব পদ্ধতিতে চাষাবাদ বাড়াতে হবে। কৃষকদের আগ্রহী করতে ভোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কাছে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক এক্স বার্তায় ট্রাম্প দাবি করেন বাজার মূল্যে বিক্রি হবে এই তেল এবং এর পুরো নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের কাছে। এছাড়া প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য ব্যবহার করা হবে বলে জানান ট্রাম্প। এদিকে কোনো বিদেশি শক্তি ভেনেজুয়েলার শাসনভার পরিচালনা করবে না বলে এক টেলিভিশনে সাফ জানান ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জানান কারাকাসের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার। এছাড়া শনিবারের মার্কিন হামলায় নিহত সৈন্যদের স্মরণে 7 দিনের শোক ঘোষণা করেন রদ্রিগেজ। কারাকাসের স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মার্কিন কমান্ডো অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 57 জন। এর মধ্যে ভেনেজুয়েলার 23 ও কিউবার 32 জন সৈন্য রয়েছে। ভেনেজুয়েলার পর ট্রাম্পের টার্গেটে কোন দেশ তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। মার্কিন প্রেসিডেন্টের বেপরোয়া আক্রমণাত্মক আচরণে নতুন করে শঙ্কায় লাতিন অঞ্চলের দেশগুলো। এরই মধ্যে গ্রিনল্যান্ড ও ইরান সহ বেশ কিছু দেশকে হুমকিও দিয়ে রেখেছেন তিনি। অনেক বিশ্লেষক বলছেন গোটা বিশ্বেই নিজের আধিপত্য বিস্তার করতে চাচ্ছেন ট্রাম্প। তানভীর জনির প্রতিবেদনে বিস্তারিত। নিজের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার এই বেপরোয়া আচরণ দিন দিনই তীব্র হচ্ছে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফ্লোরেসকে তুলে নিয়ে আসার পর নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এমনকি ভেনেজুয়েলার শাসনভার এবং দেশটির তেল সম্পদও নিজের দখলে রাখার পরিকল্পনা করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন বেপরোয়া আচরণে আতঙ্কে লাতিন অঞ্চলের দেশগুলো। ট্রাম্পের রাজনীতি শুরুই হয়েছিল মেক্সিকো সীমান্তের দেয়াল তৈরির ঘোষণা দিয়ে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর ঘোষণা করেন। ট্রাম্পের দাবি মাদক ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে ব্যর্থ মেক্সিকো। এ বিষয়ে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। তবে মেক্সিকোর মাটিতে মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লোডিয়া শেনবাউম। ভেনেজুয়েলায় অভিযানের কয়েক ঘন্টা পরই কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে নিজের দিকে খেয়াল রাখার হুমকি দিয়েছেন ট্রাম্প। দেশটিতে তেলের ব্যাপক মজুদ ছাড়াও স্বর্ণ, রূপা, প্লাটিনাম, কয়লাসহ মূল্যবান খনিজ রয়েছে। ট্রাম্পের অভিযোগ কলম্বিয়ান প্রেসিডেন্টের আশকারায় মাদকচক্র বিস্তৃত হচ্ছে, তাই যে কোনো সময় দেশটিতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র।
দেশ রক্ষার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ফ্লোরিডা থেকে মাত্র ৯০ মাইল দূরে দ্বীপরাষ্ট্র কিউবা দীর্ঘকাল ধরেই মার্কিন নিষেধাজ্ঞার মুখে। দেশটির ৩০% জ্বালানি তেল আসে প্রতিবেশী ভেনেজুয়েলা থেকে। মাদুরোর সঙ্গে কিউবার সম্পর্ক ছিল গভীর। ট্রাম্পের দাবি, কিউবায় শিগগিরই সংকট শুরু হবে। সরকার বিরোধী বিক্ষোভের রাজনৈতিক অস্থিতিশীলতায় মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বিক্ষোভকারীদের উপর হামলা চললে যুক্তরাষ্ট্র কড়া আঘাত করবে বলে হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এছাড়া সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও 2026 সালে ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ওয়াশিংটন। ইউরোপের দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে আবারও তৎপরতার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজেদের নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন বলে জানান ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় এই দ্বীপটি বিরল খনিজ সম্পদে ভরপুর। যদিও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। টি-20 বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, অন্যথায় খোয়াতে হবে পয়েন্ট। আইসিসির বরাতে দাবি ক্রিকইনফো। যশোর নির্বাচনে এখন পর্যন্ত 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা। ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ওএমআর মেশিনে চলছে গণনা। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি। 2 মাসে হাসপাতালে লক্ষাধিক রোগী, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। এবং দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য যাতায়াতের নতুন দিগন্তের আশা। এই ছিল এখন বাজারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।